আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ হাসান সাইদ, সহকারী শিক্ষক, গণিত বিভাগ, মাতোয়াইন বহুমুখী উচ্চ বিদ্যালয়। তোমাদের স্বাগত জানাচ্ছি মাতোয়াইন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজকে অনলাইন ক্লাসে। যেহেতু আমাদের এই মহামারীর সময়ে আমরা সবাই বাসা অবস্থান করছি, সুতরাং আমাদের বিদ্যালয়ে এসে ক্লাস করা সম্ভব হচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিন মিয়া ওনার উদ্যোগে আজকে আমরা তোমাদের এই অনলাইন ক্লাস করতে পারছি এবং আশা করি তোমরা এটা সবাই ভালোভাবে উপভোগ করতে পারবে এবং আশা করি তোমরা এটা ফলপ্রসূ হবে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অনুশীলনী 4.1 নিয়ে। আমরা সবাই সাধারণত যদি সহজ ভাষা বলতে যাই, আমরা এই 4.1 অধ্যায়কে যদি সাধারণত আমরা সূচকের অধ্যায় বলি। একটু খেয়াল করে দেখো, আমরা একটু প্রথমেই যা আলোচনা না করলেই হয় না, আমি একটু আলোচনা করছি এই সূচক সম্বন্ধে। আসলে সূচকটা কি এবং অঙ্কে আমরা এটা কিভাবে ব্যবহার করব। খেয়াল করে দেখো, আমি এখানে কি লিখতে পারছি, খেয়াল করে বলে সবাই, এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, একটু খেয়াল করো, n সংখ্যক এর ক্রমিক গুণ হলো a টু দি পাওয়ার n। সাধারণত আমরা এই 4.1 এর অঙ্ক করার সময় আমরা যেটা সবচেয়ে বেশি ইউজ করব এবং বেশি দেখতে পারবো, a টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, এই ধরনের পাওয়ার জাতীয় কিছু আমরা এখানে দেখতে পারবো। তাহলে a টু দি পাওয়ার n, এখন আমাকে বুঝতে হবে এই a কি এবং n টা এখানে কি বোঝানো হয়েছে। খেয়াল করে দেখো, এখানে n হলো সূচক বা ঘাত। আমরা যে আলোচনা করলাম যেটা সূচকের অধ্যায়, এই সূচকটা কি আসলে খেয়াল করো, এটা আমরা সূচকে বলতে পারি বা এটা আমরা ঘাত বলে থাকি। তাহলে এই a টু দি পাওয়ার n এ এখানে এই n টা হচ্ছে সূচক বা ঘাত, আর আমার এটা কি, এটা হচ্ছে তার, এটা হলো এই অঙ্কের এটার a টু দি পাওয়ার n এর এটা ভিত্তি। এখন খেয়াল করো, আমাদের এখানে সাধারণত আমরা দুই তিনটি সূত্র খেয়াল করলে সাধারণত আমাদের এই অঙ্ক অধ্যায়টি আমাদের কমপ্লিট করা যায়। একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে আমরা যে সূত্রগুলো এখানে প্রয়োগ করব, সাধারণত আমরা এই সূত্র প্রয়োগগুলো 6, 7 আমরা এগুলো প্রয়োগ করেছি। একটু খেয়াল করো, আমরা প্রথমে এখানে কি লিখছি, a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n। এটার সময় আমি কি লিখলাম, a টু দি পাওয়ার n প্লাস 1। অর্থাৎ আমাদের 6, 7 অধ্যায় থেকে আমরা করে আসছি যে আমাদের যখন এটা গুণ অবস্থায় থাকবে, আমরা যদি সহজ ভাষা বলতে যাই যে গুণ থাকলে আমাদের পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে একটু খেয়াল করি, আমরা a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n। অর্থাৎ আমাদের যখন গুণ অবস্থায় থাকবে তখন আমাদের ভিত্তিগুলো এখানে a, এখানেও a, যখন আমাদের ভিত্তিগুলো এক হবে, সমান হবে, অর্থাৎ এখানেও a আছে, এখানে a থাকতে হবে, অন্য কোনো ভিত্তি থাকলে হবে না। যেমন আমার এখানে a আছে, এখানে x থাকলে হবে না, এখানে অবশ্যই a থাকতে হবে। দুটো a থেকে আমি একটা a নিলাম, গুণ থাকলে অবশ্যই মনে রাখতে হবে পাওয়ারগুলো কি হবে, যোগ। তার মানে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে আমাদের গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, এটা আমাকে খেয়াল করতে হবে। এরপর আসো আমাদের দ্বিতীয় সূত্র। এখানে আমরা আগেরটা ছিল গুণ, এটা হচ্ছে ভাগ অবস্থায় আছে। তার মানে কি আছে এখানে, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে যে গুণ থাকলে যেহেতু পাওয়ারগুলো যোগ হয়েছে, এখন খেয়াল করতে হবে ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। অর্থাৎ খেয়াল করো, এখানে এটা ভিত্তি হচ্ছে a, এখানে এটা ভিত্তি হচ্ছে a, যেহেতু দুইটাই a, তার মানে আমি দুইটা a থেকে একটা a লিখতে পারি, আর ভাগ অবস্থায় পাওয়ারগুলো সাধারণত বিয়োগ হয়। তার মানে এখানে কি হবে, এখানে পাওয়ারটা হচ্ছে m, এখানে পাওয়ারটা হচ্ছে n, তার মানে m মাইনাস n। অর্থাৎ সহজ ভাষা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ভাগ থাকলে পাওয়ারগুলো হয় বিয়োগ। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই দুইটা সূত্র এখানে ভালোভাবে খেয়াল করতে পারি এবং এই দুইটা নিয়ম মানতে পারি, তাহলে আমি মনে করি আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ মানে 80% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি মাথায় রাখতে হবে, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ। এরপর আসো আমরা এখানে লিখেছি যে এখানে শূন্য সূচক কি। খেয়াল করে দেখো, এখানে এর পাওয়ার আছে 0, a টু দি পাওয়ার এটা পাওয়ার আছে 0। অর্থাৎ খেয়াল করতে হবে কোনো একটা ভিত্তির তার পাওয়ার যদি শূন্য হয়, যে কোনো ভিত্তির তার পাওয়ার যদি শূন্য হয় তখন তার মানতে হবে 1।
তাহলে আমরা যদি সহজ ভাষায় শিখতে পারি কি বললাম, যে যে কোনো ভিত্তির পাওয়ার শূন্য হলে তার মান হয় 1। এখানে কি লিখতে পারছি আমরা, a টু দি পাওয়ার 0। a টু দি পাওয়ার 0 মানে তাহলে কি 1। তার মানে আমি যখন অঙ্কে প্রয়োগ করতে পারবো, আমি এখানে শিখতেছি এখানে a দিয়ে, কিন্তু আমার কিন্তু অঙ্কে অনেক কিছু আসতে পারে, x আসতে পারে, p আসতে পারে, q আসতে পারে, মানে যে কোনো মান আসতে পারে। তখনই আমি দেখব যদি সেই ভিত্তির পাওয়ারটা যদি 0 হয় তাহলে সেটার মান হচ্ছে 1। এরপর আসো আমি এখানে কি লিখছি, এখানে a/b পাওয়ার n। খেয়াল করে দেখো, আমাদের নরমাল ভাষা আমরা যদি বলি যে সাধারণত আমরা এটাকে পাওয়ার বলে থাকি, এটা আমরা বলে অভ্যস্ত। তাহলে a/b পাওয়ার এখানে কি আছে n, অর্থাৎ আমাকে খেয়াল করতে হবে যখন তোমাকে একটা হোল ব্রেকেট দিয়ে এই পাওয়ারটা থাকবে, তোমাকে মনে করতে হবে কি, খেয়াল করবে যে এই পাওয়ারটা সাধারণত এখানে আমরা n প্রয়োগ করছি জাস্ট বোঝানোর জন্য, পাওয়ারটা যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো মান হতে পারে। তাহলে খেয়াল করে দেখো এই পাওয়ারটা আমার উভয় সংখ্যার মধ্যে আছে, আমার a এর উপর আছে পাওয়ারটা এবং b এর উপর আছে। তার মানে আমি এটা কি লিখতে পারি, a টু দি পাওয়ার n ভাগ b টু দি পাওয়ার n। এরপর আসো একইভাবে আমি এখানে কি লিখছি, আমার আগেরটা ছিল ভাগ অবস্থা, এরপর দেখো যদি গুণ অবস্থা থাকে তাহলে আমি কি লিখতে পারি, এখানে কি লিখছি a টু দি পাওয়ার n, একটা ব্র্যাকেট দেওয়ার পর আমি এখানে n লিখছি। আমরা এই ধরনের নিয়মও আমাদের অঙ্কের ভিতরে পাওয়া যাবে। সেখানে খেয়াল করো এখানে কিছুই না, শুনে এই n এবং m এই দুইটা পাওয়ার এখানে গুণ অবস্থা আছে, তখন আমি কি লিখতে পারবো, a টু দি পাওয়ার n n। এরপর প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিকস এখানে আমাদের আলোচনা করতে হবে, যেটা আমরা ম্যাক্সিমাম অঙ্কে আমাদের এখানে প্রয়োগ করে থাকি এবং আমরা অন্যান্য অধ্যায়ে এই জিনিসটা আমরা ভুল করে থাকি বা একটু খেয়াল করে কিন্তু আর ভুল হয় না। খেয়াল করে দেখো এখানে একটা শব্দ আছে a ইনভার্স n, অর্থাৎ ইনভার্স হচ্ছে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, যেটাকে বলা হয় আমাদের ঋণাত্মক সূচক। এবার খেয়াল করো, আমরা যদি এই ইনভার্স শব্দটা এভাবে না নিয়ে আমরা একটু সহজ ভাষায় চিন্তা করি, ইনভার্স মানে কি, যদি আমরা এই ইংলিশটাকে আমরা বাংলায় ডাইভার্ট করি, ইনভার্স মানে হচ্ছে বিপরীত। তাহলে খেয়াল করে এখানে আছে a ইনভার্স n, a ইনভার্স n অর্থাৎ 1/a টু দি পাওয়ার n। এখন আমরা যখন অঙ্ক করতে যাই তখন কিন্তু আমাদের এই ধরনের মান না, আমাদের অনেক মান থাকতে পারে। যেমন ধরো আমি এখানে লিখতে পারি যে x ইনভার্স 2, তখন আমি কি লিখতে পারবো 1/x স্কয়ার, বা যখন আমার থাকতে পারে x ইনভার্স 1, তখন লিখতে পারি আমি 1/x। অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে যে ইনভার্স মানে আমাদের বিপরীত। এ হচ্ছে আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো প্রয়োগ করার জন্য। এবং আরেকটা জিনিস যেটা না বললেই নয়, আমাদের আরেকটা টপিক আছে, অর্থাৎ ধরো এখানে রুট a, আমরা সকলেই এভাবে দেখি একটা ছোট ক্লাস থেকে √a, কিন্তু এটা যখন আমরা একটা পাওয়ার হিসেবে লিখতে যাব, আমরা কিন্তু এই রুটটাকে একটা পাওয়ার হিসেবে লিখতে পারি। অর্থাৎ কিভাবে, খেয়াল করে দেখো তো, এর পাওয়ার আমি কত লিখতে পারি, অর্থাৎ এই রুটের বদলে আমি এর পাওয়ার কি লিখতে পারি, হাফ, যেটা আমাদের এই অধ্যায়ে অনেক অঙ্কে এটা প্রয়োগ হবে। তার মানে আমাদের খেয়াল করতে হবে কি, রুট থাকলে আমরা এই রুটের বদলে পাওয়ার কি লিখতে পারি, হাফ লিখতে পারি। এরপর আসো আমার মাঝে মধ্যে আমাদের কি থাকতে পারে, এখানে ধরো এখানে রুট ছিল, এখানে আবার 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, এই ধরনের প্রয়োগে আমরা এই অধ্যায়ে পাবো। তাহলে খেয়াল করে দেখো, শুধু রুট ছিল, আমি কি লিখেছিলাম এখানে a টু দি পাওয়ার 1/2 মানে হাফ লিখেছিলাম। আর যখন আমার এখানে কোনো সংখ্যা থাকবে নির্দিষ্ট, ধরো 3 আছে, 4 আছে, 5 আছে, তখন আমি কি লিখতে পারবো, এখানে 3 আছে, তার মানে আমি কি লিখবো, তখন 1/2 লিখবো না পাওয়ারটা, তখন আমি লিখবো 1/3, অর্থাৎ a টু দি পাওয়ার 1/3। প্রিয় শিক্ষার্থী, আমরা এই নিয়মগুলো সাধারণত যদি আমরা ভালোভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হবে। যেহেতু আমাদের সৃজনশীল পদ্ধতি, কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে যে আমাদের মেন বইয়ের কোনো বিকল্প নেই, অবশ্যই ভাষা মেন বই ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো আমাদের এই মেন বই যেহেতু সময় স্বল্পতা বা যে কোনো ভাবে আমরা পুরো অধ্যায় শেষ করা সম্ভব না, বাট আমি এখন মেন বই থেকে কিছু অঙ্ক তোমাদের পড়াবো, যে অঙ্কগুলোর মাধ্যমে সাধারণত আমরা এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্ক এখানে কমপ্লিট করতে পারি। একটু খেয়াল করে দেখো। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা অনুশীলন থেকে কিছু অঙ্ক তোমাদের প্র্যাকটিস করে দেখাচ্ছি, এখন ভালোভাবে খেয়াল করো। আমি প্রথমেই একটা সহজ অঙ্ক থেকে আসলাম, 4 নম্বর অঙ্ক। খেয়াল করে দেখো, এখানে অঙ্কটা আমার কি আছে, এখানে খেয়াল করো 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1। এরপর আবার এটাকে একটা হোল ব্র্যাকেটের পর আমার এখানে আরেকটা ইনভার্স 1 আছে। এখন তাহলে খেয়াল করো আমি অঙ্কটা তাহলে কিভাবে করব। দেখো এখানে কি আছে,
এখানে আমার 2 ইন্টু এ ইনভার্স 1। আমরা প্রথমে সূত্রটি কি খেয়াল করেছিলাম যে ইনভার্স মানে আমাদের সহজ ভাষা আমরা বলেছিলাম যেটা বিপরীত, আমরা সেখানে শিখেছিলাম এ ইনভার্স মানে আমি কি লিখতে পারি 1/a। আচ্ছা খেয়াল করতে, এরপর খেয়াল করো 3 ইন্টু এখানে আছে বি ইনভার্স 1, তার মানে আমি কি লিখতে পারি 1/b। খেয়াল করো, তাহলে আমি কি লিখলাম a ইনভার্স মানে 1/a, b ইনভার্স মানে 1/b, এরপর আমার ব্র্যাকেটের পর একটা হোল ইনভার্স আছে, অর্থাৎ আমাকে আগে ব্র্যাকেটের ভিতরে কাজ সংশোধন করতে হবে, সমাধান করতে হবে, তারপর আমি এই হোল ইনভার্সে কাজ করব। তাহলে আমি কি লিখলাম a ইনভার্স 1/a, b ইনভার্স 1/b। এখন খেয়াল করো, আমি খেয়াল করতে হবে এই 2টা এখানে গুণ অবস্থায় আছে। এখন আমরা যেটা ম্যাক্সিমাম শিক্ষার্থীরা তোমরা এটা ভুল করে থাকো যে এই 2 কোথায় গুণ অবস্থায় আছে, উপরে নাকি নিচে, আমি তো কনফিউশন থাকে একটা। সবসময় খেয়াল করবা এইভাবে যখন এখানে একটা সংখ্যা থাকবে তার নিচে কোনো সংখ্যা থাকবে না, বাট এটার সাথে যখন গুণ অবস্থা এটা ভগ্নাংশাকার থাকবে, সবসময় খেয়াল করবে সেই মানটি এই ভগ্নাংশের উপরের মানের সাথে গুণ অবস্থায় আছে। তাহলে খেয়াল করে দেখো, যদি উপরের মানের সাথে গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কি লিখতে পারি এই 2টা উপরে গুণ অবস্থায় আছে, তাহলে উপরে আছে এটা 1, আমি 1 এর সাথে 2 গুণ করলাম, 2 এবং 1 গুণ দিলে কি হবে 2 একে 2, তার মানে আমি কি লিখতে পারি এখানে 2 লিখতে পারি, আর নিচে হচ্ছে a। এরপর খেয়াল করো ঠিক একইভাবে আমাদের এই নিয়মে এই 3 কোথায় গুণ অবস্থা আছে উপরে, কারণ উপরে আছে 1 এখানে 3, 3 এবং 1 তাহলে মানে কি 3 একে 3, তার মানে কি লিখতে পারি উপরে লিখতে পারি 3 আর নিচে কি লিখতে পারি b। খেয়াল করো, এরপর আসো যেহেতু আমার এখানে ভগ্নাংশ আকারে আছে এবং আমরা সব সময় জানি যখন ভগ্নাংশ আকারে কোনো আমাদের যোগ বিয়োগ করতে হয় তখন আমাদের কি করতে হবে নিচের যে মান আছে আমাদের হরের লসাগু বের করতে হবে। খেয়াল করো, যেহেতু এটা কোনো সংখ্যা না, এখানে একটা a এবং b। খেয়াল করে দেখো a এবং b, a ও b এর লসাগু কত, a ও b এর লসাগু হচ্ছে a b। তাহলে আমাদের সেই স্বাভাবিক নিয়ম অনুসারে আমরা যদি খেয়াল করি, আমি এই লসাগু a b কে যদি a দ্বারা ভাগ দেই, অর্থাৎ a b থেকে যদি a চলে যায় তাহলে কি থাকে b, এই b টা এখানে কি হবে এই 2 এর সাথে গুণ অবস্থা হবে, অর্থাৎ b যদি আমি এই 2 এর সাথে গুণ দিই তাহলে কি হবে 2b প্লাস, এরপর আবার খেয়াল করো a b কে যদি আমি b দ্বারা ভাগ দেই, a b থেকে b চলে গেল তাহলে কি থাকে এখানে a, তাহলে এখানে কি হবে 3 এর সাথে গুণ হবে, তাহলে 3 এবং b গুণ দিলে কি হবে 3b। এরপর খেয়াল করো আমি আমার ব্র্যাকেটের কাজ সম্পূর্ণ করলাম, এখন আমাকে খেয়াল করতে হবে এখানে একটা হোল ইনভার্স 1 আছে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে আসার পর আমরা একটু কনফিউজ হই, আমাকে এটা নিয়ে এত টেনশন করার কিছু না, বা আমি যদি সহজ ভাষা শিখতে যাই আমি কি শিখেছি, আমি শিখতে পেরেছি যে ইনভার্স মানে বিপরীত, তার মানে আমি কোনো কনফিউজ বা কোনো চিন্তা না করে কি লিখতে পারি যেহেতু বিপরীত, তার মানে কি হবে বিপরীত মানে কি আমরা সবসময় খেয়াল করি লব এবং হরের, অর্থাৎ যদি সহজ ভাষায় বলি নিচের মানটা উপরে চলে যাবে আর উপরের মানটা নিচে, তার মানে কি লিখতে পারি এই বিষয় লিখলাম উপরে আর এই আর এখানে 3a প্লাস 2b বা 2b প্লাস 3a এটা লিখলাম নিচে। খেয়াল করতে, তাহলে আমরা এটা একটা অঙ্ক করলাম, আমরা একটু আরো 2-3টা অঙ্ক প্র্যাকটিস করে এখানে খেয়াল করে দেখো। আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক এখানে 7 নম্বর অঙ্ক, একটু খেয়াল করে তোমরা সবাই। যখন তোমরা বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই ভালো করে মেইন বইয়ের অঙ্কটাকে ভালো করে দেখবে, মেইন বইটাকে বুঝতে হবে, তারপর প্রশ্ন করবে, তারপর অঙ্ক করবে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি, আমরা যখনই এই অধ্যায় অঙ্কগুলো করবো তখন একটু খেয়াল করতে হবে যে আমাদের অঙ্কটা কি আছে দেখো 2n+4 - 4 × 2n+1, আর নিচে কি আছে 2n+2/2। এখন খেয়াল করো আমরা কি শিখছিলাম, যখন আমরা সূত্র নিয়মগুলো শিখছিলাম তখন আমরা সেখানে শিখছিলাম যে গুণ থাকলে আমাদের পাওয়ারগুলো যোগ হয়। তো আমরা একটু খেয়াল করো যখন আমরা শিখছিলাম আমাদের গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়,
এখন খেয়াল করো, আমাদের অঙ্কের মধ্যে যখন আমরা এইভাবে পাবো অঙ্কটা, ঠিক একইভাবে আমার অঙ্কের সুবিধার জন্য, আমার অঙ্ক করার জন্য আমি যেটা লিখতে পারছি যে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, একইভাবে যখন যোগ অবস্থায় থাকবে তখন আমি আমার অঙ্কগুলোকে ভাঙানোর জন্য এই যোগ থাকলে আমি এগুলোকে আলাদা করে গুণ অবস্থায় লিখতে পারি। তাহলে কি খেয়াল করো, আমরা সূত্রে কি শিখছিলাম, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, অর্থাৎ দুইটা a থেকে আমি একটা লিখলাম, পাওয়ারগুলো যোগ হলো। এখন খেয়াল করো, a টু দি পাওয়ার n প্লাস n এটাকে আমি কি লিখতে পারি, যেহেতু যোগ অবস্থা আছে আমি এটাকে ইনটু অবস্থায় লিখতে পারি ভাঙানোর জন্য, a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n। ঠিক আমি একই কাজটা এখানে করব। খেয়াল করে দেখো, এখানে আছে আমার 2 টু দি পাওয়ার n প্লাস 4। তাহলে আমি কি বলেছিলাম, প্লাস থাকলে আমি এগুলোকে গুণ অবস্থায় লিখতে পারি। তাহলে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n, যেহেতু এখানে প্লাস আছে আমি ইনটু লিখলাম 2 টু দি পাওয়ার 4। এরপর দেখো 4 ইনটু একটু এর পাওয়ার কি আছে n প্লাস 1, যেহেতু এটা প্লাস আছে আমি কি লিখতে পারি, গুণ অবস্থায় লিখতে পারি। তাহলে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার এখানে পাওয়ারটা আছে 1। ওকে, আচ্ছা এরপর আমরা যদি নিচের অংশ আসি, খেয়াল করো 2 টু দি পাওয়ার n প্লাস 2, যেহেতু এটা প্লাস অবস্থা আছে আমি এগুলাকে গুণ অবস্থায় লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2। খেয়াল করো, আর এখানে আছে তোমার ভাগ। এরপর খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে আমার দুইটা অংশ, আমি এটাকে দুইটা অংশ ভাগ করলাম, মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে, এটাকে আমি বাম পাশের অংশটাকে একটা অংশ ধরলাম আর ডান পাশের অংশটাকে আমি আরেকটা অংশ ধরলাম। এখন খেয়াল করো, আমরা সবাই জানি যে কমন জিনিসটা কি, কমন বলতে একটা শব্দ আছে। খেয়াল করে দেখো এখানে কি কমন যায়, আমার এই পাশে কি আছে 2 টু দি পাওয়ার n, আমার এই পাশে কি আছে এটাকে 2 টু দি পাওয়ার n। আমি আমার অঙ্কের সুবিধার জন্য এখানে কি করলাম, এই 2 টু দি পাওয়ার n টা উভয় পাশ থেকে আমি কমন নিতে পারি। তাহলে এই 2 টু দি পাওয়ার n টাকে আমি কি করলাম, কমন নিলাম। খেয়াল করো 2 টু দি পাওয়ার n, দেখো তাহলে কমন নিলাম। এখন দেখো, যদি আমি 2 টু দি পাওয়ার n টা কমন নিলাম, অর্থাৎ আমাদের সহজ ভাষা হচ্ছে কমন নেওয়া মানে কি, সেই মানটা এখান থেকে চলে যাবে। অর্থাৎ দেখো 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 ছিল, তাহলে 2 টু দি পাওয়ার n কমন নেওয়া মানে কি, এই 2 টু দি পাওয়ার n এই অংশ থেকে চলে আসলো, তাহলে এখানে বাকি থাকে কি 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16। খেয়াল করো, আমাদের এই অংশ থেকে যদি 2 টু দি পাওয়ার n চলে যায় তাহলে কি থাকে, 4 ইনটু 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে সেটাকে আমরা 2 বলে থাকি সাধারণত। আমাদের 2 টু দি পাওয়ার 1 মানে কত, একটা 2, তাহলে 4 এবং 2 গুণ দিলে কত হবে, 4 দুগুণে 8। এখন কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n ইনটু 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কি, দুইটা 2, এবং দুইটা 2 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। খেয়াল করে দেখো 2 দুগুণে 4 ভাগ 2। তাহলে এখন খেয়াল করো, এখানে উপর আছে 2 টু দি পাওয়ার n, এখানে নিচে আছে 2 টু দি পাওয়ার n, অবশ্যই আমরা এই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার এখানে কাটতে পারি। ঠিক আছে, এরপর খেয়াল করো, তাহলে 16 থেকে 8 বিয়োগ দিলে কি থাকে, অবশ্যই 8, এবং 4 কে 2 ভাগ দিলে অবশ্যই 2। তাহলে 8 কে 2 ভাগ দেই, 4 দুগুণে 8, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কত, 4 অর্থাৎ 4। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অধ্যায় থেকে দুটো করতে পারলাম। আমাদের হয়তো সময় স্বল্পতার কারণে আমাদের এই অধ্যায় করতে গেলে আরও ক্লাস নিতে হবে, কিন্তু তোমরা ভাষা অবশ্যই, আমরা যে দুটো অঙ্ক প্র্যাকটিস করলাম আমি আশা করি এই দুটো অঙ্ক ব্যবহার করে তোমরা আরও ম্যাক্সিমাম প্রায় 50% অঙ্ক করতে পারবে। ইনশাআল্লাহ আশা করি তোমরা অবশ্যই ভাষা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা। এবং সবাইকে ভাষা প্র্যাকটিস করার জন্য আবারও বলছি, যেহেতু সময় স্বল্পতা এবং তোমাদের এক্সাম যে কোনো সময় হতে পারে স্কুল খোলার পর, তোমরা অবশ্যই ভাষা প্র্যাকটিস করবা। সবাইকে ধন্যবাদ।